বিধানসভা ভোটের পূর্বে গতকাল রাজ্য সরকারের তরফে বাজেট পেশ করা হয়। রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ উপহারের কথা ঘোষণা করা হলেও অন্নদাতা কৃষকদের জন্য সরাসরি নেই কোনো প্রকল্পের ঘোষণা। কৃষিক্ষেত্রে সহায়তা নিয়েও কোনো সুযোগ সুবিধা প্রায় নেই বললেই চলে। শুধু রাজ্য সরকারের নয়, গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের বাজেটেও চাষিদের জন্য সেরকম কোনো প্রকল্পের ঘোষণা হয়নি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সাথে রয়েছেন হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ কুমার ধোলে। বাজেটে চাষিদের প্রতি বঞ্চনা, উদয়নারায়ণপুরের আজকের আলুর দাম ও হাওড়ার আলুর খবর প্রসঙ্গে কি বলছেন তরুণ কুমার ধোলে, চলুন শুনে নেব। ডিজিটাল ইন্ডিয়ার যুগে ইন্ডিয়া পটেটো নিউজ একটি যুগান্তকারী মাধ্যম। এই চ্যানেলে আলু নিয়ে করা বিভিন্ন ব্যক্তিদের ব্যক্তিগত মতামত আমরা তুলে ধরি। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তরুণবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। তরুণবাবু, গতকাল রাজ্য সরকারের মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেল, বা ধরুন বেকারদের জন্যও একটা প্রকল্প বা আরো বিভিন্ন রকম প্রকল্প আমরা পেলাম। কৃষকরা কি পেল? অন্নদাতা কৃষকেরা কি কিছু প্রকল্প পেল? কৃষকরা সেইভাবে যে ডাইরেক্ট কিছু পেলো তা নয়, কিন্তু সরকারের যে সামাজিক প্রকল্পগুলো আছে এখান থেকে পেপারে আমি দেখলাম যে 4,000 টাকা করে বছরে দুবার একটা ওই যেটা কৃষক বন্ধু দেওয়া হতো 2,000 করে, সেটা নাকি মিনিমাম 4,000 করে দেওয়া হবে। এছাড়া যে চাষের কাজে বিভিন্ন নদী থেকে বা ডিপটুয়াল থেকে সরকারি প্রকল্পের মাধ্যমে RLI এর মাধ্যমে যে জমিতে সেচের ব্যবস্থা ছিল সেগুলো এতদিন কৃষকরা, ওগুলো হচ্ছে হ্যান্ড ওভার স্কিম বলে, সরকার করে দিয়ে কৃষকদের কাছে দিয়ে দিত। কৃষকরা ওটাকে একটা তেল খরচ বা মেনটেন্যান্স খরচ বাবদ একটা মিনিমাম চার্জ দিয়ে তারা নিজেদের ওখানে লোক বসিয়ে, অপারেটর বসিয়ে মাঠে জল নিত। সেইটা সরকার বাহাদুর এবারে আমি যেটা পেপারে দেখলাম বা খবরে বিভিন্ন এতেও দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওটা নাকি ফ্রি করে দিচ্ছে। এইটাই মোটামুটি দেখলাম। কিছুদিন আগে রাজ্য মানে কেন্দ্র সরকারের, আমাদের ভারত সরকারের তরফ থেকেও বাজেট পেশ করা হলো, সেখানেও সেরকম মানে ডাইরেক্ট কৃষকদের জন্য কিছু প্রকল্প পাওয়া গেল না, এবং গতকালকে তো তাই ওই আপনি যেটা বললেন ওইটা বাদে। তো তাহলে কি আমাদের ধরুন মানে এই যে ধরুন মানে আমি রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের তরফ থেকেই বলছি, মানে এই যে ধরুন যারা কৃষকদের হয়ে ওখানে কথা বলে সেই জায়গাতে পিআর মানে কানেকশনের কি অভাব রয়েছে বলে মনে হয়, যে কারণের জন্য কৃষকদের আসল পরিস্থিতিটা কি সরকারের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছে না? কি জানি এটা কিভাবে কৃষক সমাজ কিন্তু সেইভাবে খুব একটা ভালো জায়গা আমাদের কেন্দ্র সরকারই বলুন বা রাজ্য সরকারই বলুন, কারো কাছে ঠিক সেইভাবে প্রাধান্যটা পাচ্ছে না। কারণ দেখুন, কৃষকরাদেরকে একটু ভর্তুকি দেওয়া বা কৃষকদেরকে একটু নানাবিধভাবে সাহায্য না করলে কৃষকরা ফসল উৎপাদন করতে যে উৎসাহটা সেটা অনেক সময়তেই হারিয়ে ফেলবে। সেই কৃষকরা যদি চাষের দিকে উৎসাহ হারিয়ে ফেলে সেখানে তো দশের ক্ষতি, দেশের ক্ষতি, সকলের ক্ষতি। সেই জায়গায় কৃষকদের ভর্তুকির ব্যাপারটা, বিশেষ করে যে সারের ব্যাপারটা আছে এবং যে বিভিন্নভাবে বীজ আমরা নিয়ে আসি সেই সব ব্যাপারগুলো বিভিন্ন রাজ্য থেকে, এইগুলো বা ওষুধ যেগুলো নিয়োগ করা হয় এইগুলোর ওপর যদি একটু সরকার বাহাদুর দেখতো ভালো হতো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523।
অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। বিশেষ করে ধরুন আমাদের চ্যানেলে ধরুন আমরা আলুর খবর দেখাই বা আমরা আলু নিয়ে থাকি। ধরুন এবছরে প্রথম থেকেই সবাই জানে যে আলু মানে উৎপাদন প্রচুর হতে চলেছে। তো আমরা তো আশা করেছিলাম যে কি রাজ্য বলুন বা কি কেন্দ্র বলুন হয়তো কিছু সহায়ক মূল্যের ব্যাপার হয়তো ঘোষণা করা হবে, যাতে কৃষকদের এই অভাবী বিক্রিটা যাতে না করতে হয়। যদিও এখন হাতে সময় রয়েছে, এখনই তো আর লোডিং হচ্ছে না, আজকে সবে 6 তারিখ। তো আপনার কি মনে হয়, ধরুন আপনারা তো মানে অনেক মানে ভেতরের খবর হয়তো আপনাদের কাছে থাকে, সহায়ক মূল্য নিয়ে কি কিছু ঘোষণা করা হতে পারে বলে মনে হয় আলুর ক্ষেত্রে বিশেষ করে? দেখুন, ধানের ক্ষেত্রে যেভাবে সহায়ক মূল্য সরকার ঘোষণা করে, কেন্দ্রই বলুন রাজ্যই বলুন, তারা বিভিন্ন প্রকল্প আছে, প্রকিউরমেন্টের মাধ্যমে রেশন ব্যবস্থা সচল রাখতে আহ, ধান কেনে। এই ধানটা কিন্তু সংরক্ষণ করাটা খুব সহজ। ওই রকম স্টোরের মধ্যে তার একটা লাইফ টাইম, এতদিনের মধ্যে না খরচ করলে খারাপ হয়ে যাবে, সেগুলো কিন্তু নয়। কিন্তু আলুটা হচ্ছে সংরক্ষণ করাটা একটা খুব টাফ। এখানে খুব সময়ের মধ্যে এটা সংরক্ষণ করতে হবে, সময় পার হয়ে গেলে একেবারে নষ্ট হয়ে যাবে, যার কোনো মানে রিসেল ভ্যালু কিছু নেই। তো এই জায়গা থেকেই মনে হয় যখন সরকার বাজেট পেশ করে বা সরকার যে এমএসপি যেটা করে, তার জন্য আলুর কথাটা আমরা খুব একটা কিন্তু শুনতে পাই না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে আলু দেওয়ার মানে সুলভ দামে আলু দেওয়ার যে স্কিম একটা চালু আছে, যার জন্য আহ, এইটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কখনো কখনো কিনে থাকে। এবারেও ভোটের বাজার, সব কৃষকরা বা আমরা ব্যবসায়ীরা সবাই আশা করে আছি যে সরকার কিছুটা আলু অন্তত এমএসপি দিয়ে কিছু কিছু করে অন্তত কৃষকদের সঙ্গে কিনবে। কিনে ওনার তো স্টোরেতে প্রায় 30% জায়গা মনে করলে সরকার মজুদ রাখতে পারে। সেই জায়গায় আলু রেখে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুলভ মূল্যে যে সুফল বাংলার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় আলু মানুষকে দেবেন, বা শহর অঞ্চলে যে সমস্ত অঞ্চলে আলু যাওয়াটা খুব টাফ, সেখানে সরকার তার নিজস্ব খরচে মানুষের এই সুবিধাটা প্রদান করে থাকেন। সেই জায়গাতে কিছুটা তো মনে হচ্ছে সরকার নিতে পারে। এটা একেবারে আমি মানে করে না বললেও মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমরাও হয়তো ভাবছি যে, বা এটা অনেকেই ভাবছেন, যেহেতু এবছর এই বিধানসভা ভোট রয়েছে, সেক্ষেত্রে সরকার কিছু না কিছু সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন। তো এবার আমাকে বলুন যে আলুর কি পরিস্থিতি আপনাদের উদয়নারায়ণপুর বা টোটাল হাওড়া জেলায় এখন কাঁচা আলুর কোন প্রজাতির আলুর কিরকম বাজার যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে 6ই ফেব্রুয়ারি? আলু যেভাবে তো প্রথম থেকেই একটা আমাদের অনুমান ছিল যে আলু এই বছর অত্যধিক ফলন হবে। আমাদের এখানে এখন সুপার 6, পোগরাজ বা কলম্বো, এই 3 প্রজাতির আলু, নতুন আলু আমাদের ভালোই উঠছে মাঠ থেকে। মানে চিন্তা করতে পারবেন না, 6 প্যাকেট 7 প্যাকেট কাঠাতে আলু হচ্ছে। আপনাদের ওখানে কত শতকের বিঘা? আমাদের এখানে 33 শতকে বিঘা, 20 কাঠায় 1 বিঘা। কাঠাতে ধরুন অত পরিমাণ আলু হচ্ছে। এবার যে আলুটা উঠছে, বাজারে তো একটা চাহিদা একটা রয়েছে যে কোন কোন মার্কেটে কতটা আলু আমাদের এখান থেকে যায়। এবার আলু কালেকশন হয়ে দেখা যাচ্ছে যে তার থেকেও উদ্বৃত্ত হয়ে যাচ্ছে। মানে আমার যদি 5,000 প্যাকেট আলু দরকার থাকে, জমি খুলে দেখা গেল 6,000 7,000 প্যাকেট আমদানি হয়ে গেছে। তাহলে এই আলুটা কি হবে?
হুম। এই আলুটা নিয়ে ব্যবসায়ীরা তো এত মার্কেট ফল্ট করছে হুম। যে এটা ব্যাপারীরা আলু পাঠিয়ে না লস খেয়ে যাচ্ছে, 20 টাকা 30 টাকা পার প্যাকেটে লস খাচ্ছে। কিরকম বাজার আমি আরো যাচ্ছে? বলছি, বাজার দরটা বলে দিচ্ছি। সুপার 6 আজকে চাষির দাম ধরুন না 320, প্যাকেট? 320 টাকা, হ্যাঁ প্যাকেট। এবার 40 টাকা খরচ আছে একটা মাঠ থেকে আলু তুলে তাকে বস্তাবন্দি করে সেই গাড়িতে লোড করা পর্যন্ত। হুম। সেখানে 360 থেকে 70 টাকা আমাদের ডালা লোড হচ্ছে হুম। সামান্য। হুম। পোগরাজ আলু সেখানে কৃষকদের দাম আছে 270 টাকা, সেখানে আরো ধরুন না 40 টাকা 50 টাকা বাড়িয়ে 310 থেকে 20 টাকা হুম। এইটা ডালা লোড হচ্ছে। হুম। কলম্বো ধরুন 320 টাকা। সুপার 6 আর কলম্বোর একই দাম আছে। হুম। কলম্বো সেই 360-70 টাকা লোড হচ্ছে। হুম। এইবার ধরুন যে আলুগুলো থাকলো না, যে আমার যতটা চাহিদা ততটা পূরণ হয়ে যাওয়ার পরও তো আলু এক্সেস। আমাদের 2 দিন 3 দিন মাঠে আলু পড়েছিল, কোনো খরিদ্দার নেই, তুলতে পারছে না। তারা আমাদের এখানে কাকদ্বীপ লক্ষ্মীকান্তপুর একটা কমিশন মার্কেট আছে। হুম। আপনি যে কোনো আলু পাঠান না কেন, হুম। ওরা 20 টাকা কমিশন ওদেরকে দিতে হবে, ওরা বিক্রি করে আপনাকে ক্যাশ বুঝিয়ে দেবে। সেই কমিশন মার্কেটে আলু পাঠিয়ে দিচ্ছে। কমিশন মার্কেটে লাভ হবে কি লস হবে হ্যাঁ। সে তো ব্যবসায়ীরা জানে না, কিন্তু কৃষকদের আলু মাঠে ফেলে রাখলে কৃষকরা তো চেল্লামিল্লি করবে, তারা পরবর্তী চাষের জন্য জমি তৈরি করবে, একটা টেনশন। হ্যাঁ। আলু বেশি দিন পড়ে থাকলেও সেটা কালো হবে, নষ্ট হবে। হ্যাঁ। হ্যাঁ। কমিশন মার্কেটে পাঠিয়ে গিয়ে লক্ষ্মীকান্তপুর পাঠিয়ে হুম। দেখা যাচ্ছে এখানে ইউপি থেকে হুম। 10 টাকা গাড়ি এসেছে ওখানে কমিশন মার্কেটে আলু বিক্রি করবে। তাহলে ও বাবা। চিন্তা করুন এই আলু নিয়ে আমাদের ব্যবসায়ীরা কোথায় বিক্রি করবে, কি করবে, মানে চিন্তায় পড়ে যাচ্ছে আলু কেনার পর। এখান থেকে ধরুন না ইউপিতে পাঠাতে গেলে, এই কমিশন মার্কেটে পাঠাতে গেলে প্রায় 90 টাকার মতো খরচ আছে। হুম। সেই বাড়তি রিস্ক নিয়ে আলু পাঠিয়ে কখনো মাথায় মাথায় টাকাটা দাঁড়াচ্ছে, হুম। কখনো বা লস হচ্ছে। এইভাবে চলছে। এবার আরো যত দিন যাচ্ছে মাঠ থেকে আরো আলু তো রেডি হয়ে গেছে, হুম। সেই আলুগুলো তো পাঠাতে হচ্ছে। হুম। মানে একেবারে মার্কেটে আমাদের এখানে পুরোনো আলু কিছু নেই, কিন্তু নতুন আলুগুলো নিয়ে যেভাবে একটা চাপ চলছে, কি হবে আগামী দিন একটা সবারই মধ্যে যেন একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। আর আপনাদের কি- লোডিং কবে থেকে কি স্টার্ট হচ্ছে আপনাদের জেলায়? লোডিং যেগুলো স্টোর থেকে আমরা ওখানকার ব্যবসাদাররা সব আলোচনা করছিল, 25-26 তারিখ থেকে তো ম্যাক্সিমাম পুজো টুজো করে ফেলে। হুম। পুজো করে ফেললে সেগুলো কিছু কিছু করে লোডিং শুরু করে দেয়, নতুন আলু কিছু ফেলতে শুরু করে দেয়। জ্যোতি আলুটা হুম। ওটা তো স্টোরেই যায়। হুম। এমনি এই আলুগুলো যেরকম মার্কেটে যায়, জ্যোতি আলুটা স্টোরে যায়, স্টোরের পর থেকে বেরোলে ওই আলুটা টেস্ট হয় ভালো। হুম। এইরকম তো প্ল্যান একটা শুনছি এরকম চলছে। আর আপনাদের ওখানে গাছের কেমন পরিস্থিতি, আলু গাছের? আলু গাছের মানে এত সুন্দর গাছ হয়েছে, চাষিরাও সেরকম যত্ন করছে। তারপরে যারা ওষুধ ব্যবসায়ী তারাও অনেক ট্রিটমেন্ট বলে দেন, তারা কিন্তু সেই মতো কৃষকরা সেই ওষুধ ট্রিটমেন্ট করে গাছকে একেবারে এত সুন্দরভাবে ধরে রেখেছে যে সেই গাছ দেখলেই মনে হবে যেন গাছের মধ্যে মেঘ ছুটছে। প্রকৃতি যেন একেবারে এত সুন্দরভাবে গাছকে সাজিয়ে দিয়েছে যে দেখলেই মনে হবে আলু 5 প্যাকেট 6 প্যাকেট করে আলু হবে। দেখুন, এতটাই আলু ভালো। তো আলু তো ভালো ফলবেই, কিন্তু আলু কৃষককে ভালো ফলিয়েও তো আলটিমেটলি কিছু লাভ নেই যতক্ষণ না সে ভালো দাম পাচ্ছে, তাই না? হ্যাঁ 100 বার। মানে 100 বার। সেটা আলুর ক্ষেত্রে কেন, যে কোনো ফসলের ক্ষেত্রে দেখা গেল হুম। ফলন খুব ভালো হলো, বাম্পার ফসল হলো, কিন্তু হুম। দাম ভালো পেলাম না, এই জিনিসটা যেন না হয় সেদিকে যাতে প্রশাসন একটু নজর দেয়, তার জন্য সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বা ধরুন সরকারকে আপনার সরকারকে তো আমরা বারবারই বলবো যে অন্তত কিছু কিছু করে কৃষকদের সঙ্গে আলু নিয়ে সরকার বাহাদুর যেটা সংরক্ষণ করেন সেটা শুরু থেকেই করুক, করে যাতে অন্তত কৃষকদের কিছুটা যেরকম
ধান একটা নেওয়া হয়, সেরকম আলুও কিছুটা নিলে এটা কৃষকদের পক্ষে খুবই ভালো। কারণ সংরক্ষণকারী এইবারে কতটা কি মার্কেটে থাকবে এটা বোঝা খুবই মুশকিল আছে। মানে কারণ বাইরের যেভাবে সংরক্ষণকারী আমাদের না আপনাদের এদেরই ব্যবসায়ীদের? কৃষকদের, আমাদের ব্যবসায়ীরা, এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত বীজ ব্যবসায়ীরা হুম। আলু কৃষকদের ধার দিয়েছে, হ্যাঁ। এবার তাদেরকে তো আলুটা নিতে হবে। হ্যাঁ। এবার সেই আলুটা স্টোরে সংরক্ষণ করার একটা ওদের কাছে একটা এসে গেছে, একটা চিন্তার বিষয় এসে গেছে। যে যেভাবে আলুর ফলন হয়েছে, যদি সবাই মিলে আলু সেইভাবে ধরুন কৃষকরা বলুন, আর হয়তো করবেই, স্টোর লোড হতে থাকবে, তাহলে আমাদের এই যারা বীজ ব্যবসায়ীরা তারা আলুটা যে কালেকশন করবে, তারা স্টোরে ভরবার কতটা কি জায়গা পাবে, কতটা সুযোগ পাবে, এগুলো একটা বেশ চিন্তার ব্যাপার আছে। এই বছরটা আলু নিয়ে সবাই খুব চিন্তিত। তরুণবাবু, আপনি কলকাতার কাছাকাছি থাকেন, ধরুন হাওড়া আপনাদের ওখান, মানে কলকাতা খুবই কাছে হুম, উদয়নারায়ণপুর থেকে। হুম, তো হুম, আমি বা আমরা যেটুকু জানি যে 24 পরগনা, 2 24 পরগনা বা কলকাতার বিভিন্ন মহলের ব্যক্তিত্ব, সেটা শিল্পপতি হুম, হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক মানুষই রয়েছেন যারা কিন্তু কম বেশি আলুতে ইনভেস্ট করেন, যাদেরকে আমরা আউটসাইডার ইনভেস্টর বলি বা আপনারা বলেন। তো সেই হুম। রকম ধরনের আউটসাইডার ইনভেস্টরের এই বছরে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কি রেসপন্স পাচ্ছেন, বা তাদের পালসটা কি বুঝছেন, যে তারা কি ইন্টারেস্টেড রয়েছে এবছরে আলুতে ইনভেস্ট করার জন্য? দেখুন, আগে যেভাবে সোশ্যাল মিডিয়ায় অত খোঁজ খবর না পেলেও মোটামুটি একটা জানতে পারতো যে কিছু লাভ টাভ হবে। মানুষ ইন্টারেস্ট কখন দেখায়? যখন টাকাটা ইনভেস্ট করলে আমার কিছু লাভ নিয়ে, কিছু ইন্টারেস্ট নিয়ে ঘরে ফিরবে। হুম। হুম। কিন্তু বিগত 2 বছর যেভাবে আমরা তো ধরুন না, 24 সালে একটা লাভের মুখ দেখতে গিয়েও আমরা শেষকালটা খুবই বঞ্চিত হলাম। 25 সালটা ওইভাবে আমাদের কাটলো, সারা বছর লস লস করে প্রায় 150 টাকা প্রতি বস্তায় লস হ্যাঁ। ঘরে হ্যাঁ। পড়ে গেল। হ্যাঁ। এবার 26 সালের প্রথম থেকেই, এখন তো সোশ্যাল মিডিয়া তো জানেন অনেকটাই সবাই ফোনে ফোনে ফেসবুকের মাধ্যমে হুম। বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছে। হুম। এই পরিস্থিতিতে খুব একটা ইন্টারেস্ট কারো সেরকম দেখি না। আর লোকে যে বলা যে আপনি 10 লাখ দিন, 20 লাখ দিন, আমরা আলুতে ইনভেস্ট করে দিচ্ছি, সেখান থেকে তাকে কিছু লাভ করে দিতে হবে তো। যদি হুম। 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 তার হাতে প্রত্যেকবারে লস করে আমরা এই 10 লাখ টাকা নিয়ে তাকে যদি 7 লাখ টাকা, হ্যাঁ, 6 লাখ টাকা, 7.5 লাখ, 8 লাখ টাকা দিই, এইটা তো আমাদের ব্যবসায়ীদের কাছেও তো খুব খারাপ। সবাই লাভ হোক, কৃষকদেরও লাভ হোক, এবং যারা ইনভেস্টার, যারা বিনিয়োগকারী, তাদেরও লাভ হোক, এটা চাই। তো সেই জায়গাটা বারবার লস হতে থাকলে তারা অটোমেটিক্যালি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। এখন গোল্ডে ইনভেস্ট করছে। হুম। এখন আমি তো একটা বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কথা বলছিলাম। হুম। 4-5 দিনে, গত মানে জানুয়ারি শেষের দিকে, বলছে 3 কোটি টাকার মতন উইথড্রয়াল হয়ে গেছে। কি হয়েছে না, তাদেরকে পার্সোনাল জিজ্ঞেস করছে, গোল্ডে ইনভেস্ট করছে। আর মানুষ যাদের কাছে এক্সট্রা পয়সা থাকে, হুম। তারা দেখবে কি যে কোথায় এটা ইনভেস্ট করলে আমার ইন্টারেস্ট বেশি আছে। ধরুন অমুক ব্যাংক ফিক্সড করলে আমাকে 6% ইন্টারেস্ট দিচ্ছে, অমুক ব্যাংক করলে 7% দিচ্ছে, সেখান থেকে তুলে গিয়ে ওই জায়গায় চলে যাচ্ছে। তাহলে মানুষ তো এইভাবেই তো, সাধারণ মানুষ যাদের হাতে কিছু সঞ্চিত, কিছু গচ্ছিত ধন আছে, কি করে সেটা বাড়ানো যায় সবসময় তারা একটা পরিকল্পনা করে। কোনোভাবেই তারা কিন্তু ওই যেখানে ফেললে টাকাটা জল হয়ে যাবে, এই জায়গায় ওনারা কিন্তু কখনোই ভাববেন না। এটা তো সাধারণ মানুষের কথা। আচ্ছা, এই ধরুন জায়গা আপনার থেকে আপনার আপনার কথার পরিপ্রেক্ষিতে ধরুন বলছি, ধরুন মানে আপনি বলছেন যে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অ্যাডভান্স হয়ে গেছে অনেক কিছু, আজকে এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনেক কিছু মানুষ আগে থেকেই জানতে পেরে যাচ্ছে বা জানছে। তো এইটা তো আমাদের মনে হয় একটা পজিটিভ দিক। আজ থেকে ধরুন 10 বছর আগে যখন এত সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না, আমি সব ক্ষেত্রেই বলছি, তখন তো মানুষ একটা, বিশেষ করে আলুর জগৎ একটা তো ধোঁয়াশার মধ্যে ছিল। আজকে যে ধরুন এই যে ধরুন আমাদের যে চ্যানেল, আমাদের চ্যানেলে মানে ইন্ডিয়ার মধ্যে আমি মনে করি আমাদের চ্যানেল একমাত্র চ্যানেল যে
ভারতের মানে দুই রাজ্য উত্তরপ্রদেশ এবং বাংলার আলুর খবর সঠিক খবরই দেখিয়ে থাকে। তো এর ফলে তো মানুষ ধরুন মানে উপকারই হচ্ছে না, যে আলটিমেটলি তারা তো সত্যিটা দেখতে পাচ্ছে বা জানতে পারছে বা সতর্ক হচ্ছে বা কখন কি করতে হবে তারা তো সেটা আইডিয়া করতে পারছে। আপনার কি মনে হয় এই বিষয়ে? না, এটা দেখুন খুবই পজিটিভ দিক। মানুষকে অন্ধকারে থাকাটা মানুষের ঠিক নয়। সাধারণ মানুষ বলুন, কৃষক বলুন, বা যে কোনো বিভিন্ন প্রফেশনের বলুন, এমন কিছু কিছু মানুষ আছে যারা একেবারে ওই নিচু তলায় গ্রাস রুটে এসে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা সম্ভব নয়। এবং সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা একবারটি যখন সময় পাচ্ছে মোবাইলটা খুললে জেনে যাচ্ছেন বা কি মানে অনেকটা ব্যাপারেই একটা নলেজ এসে যাচ্ছে, ওয়াকিবল হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি খারাপ কখনো বলবো না। তার কারণ মানে এটা আমরা ধরুন ধরুন যখন আলুর দাম থাকে না তখন আমরা সেই প্রসঙ্গ নিয়ে বিভিন্ন মানে ধরুন কেন্দ্র রাজ্যের যে সমস্ত নেতা মন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয় আমরা সেগুলো নিয়ে বলি, তারা তাদের মতো একটা ওপিনিয়ন দেন। যখন আলুর দাম থাকে না তখন তাদের চাষিদের দিকটা আমরা বিভিন্ন সিনেমা জগতের মানুষ বা অন্যান্য জগতের মানুষের সামনেও তুলে ধরি, যাতে আলটিমেটলি কৃষকদের সিচুয়েশনটা তারাও বুঝতে পারেন বা তারাও জানতে পারেন এবং তারাও তাদের ওপিনিয়নটা দিতে পারেন। হুম হুম। এটা এটা আপনাদের একটা ভালো দিক। বিভিন্ন প্রফেশনের মানুষের কাছে গিয়ে এই যে ব্যাপারগুলো একটু তুলে ধরা, তারা কি বলছে না বলছে একটু শোনা, এগুলো খারাপ কি আছে? এগুলো তো ভালোই। তারা তাদের মতো যা বুঝলো বললো, আমি আমার মতো বুঝলাম, ওনারা ওনাদের মতো বললে এতে সমস্যা কি? এটা সবার জন্য। এটা তো প্রতিটা মানুষ এখানে যদি সুযোগ পায় বলবার, চ্যানেলে কথা বলার, তাদের নিজেদের মতো করে নিজেদের মত পোষণ করা, বলতেই পারে। সকলের মত এক নাও হতে পারে, কারো মত কথা কারো ভালো নাও লাগতে পারে, আবার কারো ভালোও লাগতে পারে। এইগুলো তো কোনো অসুবিধে কি? আমরা সব কিছু মানুষ জেনে যাচ্ছে, সব দেখে শুনে পা ফেলছে, এটা তো ভালো সাইড, এটা খারাপ কিছু না। তো যাই হোক স্যার, আজকে অসংখ্য ধন্যবাদ। আজকে বলছি আজকে হয়তো যদি এমন কিছু মানুষ জেনে যায়, যেমন এই যে সোনার ব্যাপারটাও ধরুন, এখন বলছে এত উঁচু জায়গায় এত দাম হয়ে যাবে যে মানুষ সেটা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে জেনে যাচ্ছে। কোনো সোনা ব্যবসায়ী কি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খানে খানে বলে দিচ্ছে? তা তো নয়। এটা জেনে গিয়ে তারা নিজেদের ইন্টারেস্টে ইনভেস্ট করছে। লাভ হোক লস হোক যাই হোক, যিনি ইনভেস্ট করেছেন তেনার ইচ্ছা তিনি বুঝবেন। তো সে লাভ হলেও যেরকম ইনভেস্ট হচ্ছে, হয়তো যেখানে দেখতে লস হবে সেখানে ইনভেস্ট করছে না। তো এতে তো বলবার কিছু নেই। এগুলোই তো মানুষের সিদ্ধান্ত। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।